এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। আজকের প্রধান বক্তা আমার ভাই, আপনাদের ভাই, ময়মনসিংহের কৃতি সন্তান শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মেলান্দ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান সভাপতি, জামালপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, জামালপুর মেলান্দ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, জামালপুর জেলার মেলান্দ এবং মাদারগঞ্জের কৃতি সন্তান, আজকে যার সভাপতিত্বে এই সম্মেলন চলছে, আপনাদের প্রাণের স্পন্দন, আপনাদের প্রিয় নেতা, আমাদের সহকর্মী সহযোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান বাবুর মঞ্চ প্রতিষ্ঠ আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, শেখ হাসিনার আতঙ্ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত, এই বিভাগকে বিএনপিকে সংগঠিত করার জন্য আমাদের ভাই, আমাদের নেতা জনাব হাবিবুর রব্বী খান সোহেল মঞ্চ প্রবিষ্ট। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি আমার সহকর্মী সহযোদ্ধা, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট উষা ওয়ারেস আলী মামুন। মঞ্চ প্রবিষ্ট আমার আরেক সহযোদ্ধা সহকর্মী, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ সদরের সাবেক নমিনি জনাব আবু ওহাব আকন্দ। মঞ্চ প্রবিষ্ট আজকের এই সম্মেলনের উদ্বোধক, জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সন্তান, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সরিষাবাড়ির কৃতি সন্তান জনাব ফরিদুল ইসলাম তালুকদার শামীম ভাই। মঞ্চ প্রবিষ্ট আজকের এই সম্মেলনের সঞ্চালক, মেলান্দ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিক সহ মেলান্দ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মাদারগঞ্জ মেলান্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ভাইয়েরা, সকল অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে মহিলা দলের আমার সম্মানিত মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সম্মেলনের কাউন্সিলর ভাইয়েরা, ডেলিগেট বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য খুব লম্বা করার সুযোগ নাই। আজকে আমাদের বিগত বক্তারা প্রত্যেকে, বিশেষ করে মামুন ভাই, ওয়াহাব ভাই, গুরুত্বপূর্ণ অনেক কথাগুলো ওনারা বলেছেন, যা সেই প্রসঙ্গে খুব বেশি বলার সুযোগ আজকে নাই। প্রায় 3:40 বাজে আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, জনাব হাবিবুর খান সোহেল ভাই প্রধান অতিথি, বিশেষ করে আরেকজন যিনি আপনাদের কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, যার দীর্ঘ পরিশ্রম, কষ্ট, শ্রম, আপনাদের প্রাণের স্পন্দন, আপনাদের সেই ব্যক্তিটি আপনাদের সামনে কথা বলবেন। আমি খুব বেশি কথা বলবো না। আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে পার্টির কিছু ইনফরমেশন, স্থানীয় প্রেক্ষাপটে আর জাতীয় পর্যায়ে দু একটি কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করবো। প্রিয় উপস্থিতি, আজকে আমি বলতে চাই, আজকে এমন একটি সময়ে এই মেলান্দ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে 16 আগস্টের আন্দোলন সহ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিজম হায়ানা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে বিতাড়িত করে 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাকে। আজকে এরকম একটি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে মেলান্দ উপজেলা সম্মেলন হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেই সম্মেলনে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, এই নেতৃত্ব বাংলাদেশের মানুষের আগামী যে কাঙ্ক্ষিত ভোটের অধিকার আসছে, সেই ভোটের অধিকারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যে নির্বাচনের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে,
মেলান্দ মাদারগঞ্জ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় সন্তান মুস্তাফিজুর রহমান বাবুল, আজকে উপস্থিত আছেন খালেদ হাবিব নবী খান সোহেল, আজকে উপস্থিত আছেন ফজলুল ইসলাম তালুকদার শামীম, আমি শরীফুল আলম, ওয়াহাব আখন্দের মতো অসংখ্য নেতারা এই মঞ্চে উপস্থিত আছেন। আজকে মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, আপনারা জীবন বাজি রেখে আমাদের মতো নেতাদেরকে আপনারা জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে আমাদের মতো নেতাদেরকে আপনারা তৈরি করেছেন। নেতৃবৃন্দ, আজকে আপনারা পরিবার পরিজন সর্বস্ব বিসর্জন দিয়ে আইনে লাইনে খেতে খামারে বিভিন্ন জায়গায় দিনের পর দিন রাতের পর রাত পরিবার থেকে সন্তান থেকে সবকিছু থেকে বিসর্জন দিয়ে আপনারা জীবন বাজি রেখে আমাদেরকে নেতারা নিয়েছেন, দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে আমি সেলুট জানাই। আমি বলতে চাই, এই যে আজকের যে অর্জন, সে অর্জনটাকে যতটা কষ্ট সে অর্জন করা, তার চেয়ে বেশি কষ্ট সে অর্জনটাকে ধরে রাখা। আজকে এই অর্জনের চূড়ান্ত পর্যায়ে যদি আমাদেরকে যেতে হয়, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্য এবং সহনশীল হতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা লক্ষ্য করছি অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হচ্ছে আজকে এই আগামী দিনে যে ভোটের অধিকার আসছে সেটাকে বিসর্জন করার জন্য, নস্বাত করার জন্য। আজকে আমাদের প্রতিটা নেতা কর্মী সারা জীবন বিএনপি শুধু মানুষের কল্যাণে কাজ করেছি। দেশ গঠনের পূর্ব মুহূর্তে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে এদেশকে মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন, দেশের জন্য জীবন দিয়েছেন, দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপূর্ণ বাংলাদেশে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন। পরবর্তী সময় তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন দিল্লি থেকে রাজপথে এসে সংগ্রাম করে যুদ্ধ করে অত্যাচার জন্য সহ্য করে মামলা হামলার শিকার হয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে আবার দেশে যখন রাজনৈতিক শূন্যতা, আবার স্বৈরাচার মানুষের বুকের উপর জগদ্দল পাথর মতো চেপে বসেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশের মানুষ উজ্জীবিত করে গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি সবাইকে ঐক্যবদ্ধ করে আজকে এই জুলাই আগস্টের আন্দোলনের শেষ পরিণতি প্রাথমিক বিজয় আমরা এই স্বৈরাচারকে বাংলাদেশকে বিতাড়িত করেছি। প্রিয় নেতৃবৃন্দ, কিন্তু আজকে স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো ঘাটতি মেরে জায়গায় জায়গায় বসে আছে। আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করা হয়। আজকে আমি বলতে চাই, আমরা চূড়ান্ত বিজয় কিন্তু এখন অর্জন করতে পারি নাই। আজকে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশ যখন দুর্যোগের ঘূর্ণিঝড় আসে, রাজনৈতিক শূন্যতা আসে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছেন, খালেদা জিয়া তার সন্তান হারিয়েছেন, নিজে জেল খেটেছেন, আজকে মৃত্যুর সঙ্গে বাঞ্জা লড়ছেন বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায়। আজকে তারেক রহমান মেরুদণ্ডের হাড় ভেঙে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে তিনি দেশে আসার জন্য অপেক্ষা করছেন। আজকে বিএনপির 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর স্থিতিমতিত 29 নম্বর মইনুল রোড থেকে এক কাপড়ে বের করে দিচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে, আমার নেতৃত্বকে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। কখনো আলেম সমাজের বুকে গুলি হয়েছে, কখনো চৌক সেনাবাহিনীকে নিশ্চিত করার ষড়যন্ত্র হয়েছে। আজকে এমন একটা পরিস্থিতিতে প্রত্যেকটা সময় জাতীয়তাবাদী দল কঠিন ভূমিকা রেখেছে, আমাদের নেতৃবৃন্দ কঠিন ভূমিকা রেখেছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার আমাদের শুধু এই কথাগুলি বলছেন, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা যেমনি ভাবে শেখ হাসিনার স্বৈরাচারী খুনিকে বিতাড়িত করেছি, তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রামের সমাপ্তি হবে না, সংগ্রামের শেষ হবে না। প্রিয় নেতৃবৃন্দ, তাই আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, মেলান্দ মাদারগঞ্জের মানুষ আপনারা স্বপ্ন দেখছেন মুস্তাফিজুর রহমান বাবুলকে এমপি বানাবেন। আর যদি এমপি বানাতে হয়, বিএনপি কখনো পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা করে নাই। তুমি ক্ষমতা চিন্তা করতো, বেগম খালেদার জেল থাকতে হয় না, বেগম খালেদার ছোট সন্তান মৃত্যুবরণ করে না, তারেক রহমান বিদেশে যেতে হয় না। তাই আজকে যেহেতু আমরা জনগণের ভোটে প্রত্যাশী, আজকে যেহেতু আমরা মানুষের ভোটে প্রত্যাশী, তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আজকে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি কথা, মানুষের অন্তরে দেখা করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। আমাদের কোন আচার আচরণে কোন কর্মে যাতে মানুষ বিএনপিকে বদনাম না করতে পারে। এই বছরের জন্য বাবুলের আগামী দিনের স্বপ্ন, মেলান্দ মাদারগঞ্জের যে আগামী দিনের স্বপ্ন, আমরা বাবুল ভাইকে এমপি বানাবো। জনগণের কাছে যেতে হবে। আমরা জনগণের উপর বিশ্বাস করি, জনগণ রাস্তার উপর যদি বিশ্বাস রাখি, তাহলে আমাদের ভোট ছাড়া কোনো বিকল্প না। আর সে ভোট পেতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের হৃদয়ে স্থান করতে হবে। আমরা 17 বছর কষ্ট করেছি, আর 8 থেকে 10 মাস হয়তো নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরবো, ধৈর্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সাথে আছে, নিজে জনগণ ঐক্য
ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। মানুষের ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। যে উপস্থিতি আজকে, তাই আমি আজকের এই সম্মেলনের উপস্থিতি, বর্ণাঢ্য আয়োজন এবং সারা শহরে সারা বাজারে যে আয়োজন দেখেছি, এটা ঐতিহাসিক একটা সম্মেলন। শুধু থানা সম্মেলন নয়, জেলা সম্মেলনের মতো একটা বিশাল আয়োজন করেছেন আমি মুস্তাফিজুর রহমান বাবুল ভাই সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ কাউন্সিলর, ডেলিগেট এবং যারা উপকমিটির বিভিন্ন কার্যক্রম করেছেন সবাইকে আমাদের সাংগঠনিক টিমের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুধু বলতে চাই, আমরা জীবন বাজি রেখে আমরা হামলা মামলা স্বীকার করে আমরা 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি, তারপরে বিএনপি হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। একটা মাত্র শব্দকে সামনে রেখে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব, ভাতের অধিকার ফিরিয়ে দিব। আমরা কি হব, কোথায় যাব, আমরা এমপি মন্ত্রী কোন দল ক্ষমতা যাবে, আজকে সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা ওয়াদা করেছি, আমরা বিএনপি ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার নেতৃত্বে আমরা যে ওয়াদা করেছি, সে ওয়াদা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয়েছে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি তাই বলতে চাই, আজকে এলাকার যিনি এমপি ছিলেন, আমরা দেখেছি ওনার কি কর্মকাণ্ড, কিভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করেছেন, কিভাবে পিলখানার ঘটনার নেতৃত্ব ন্যায় হিসেবে ভূমিকা পালন করেছেন, কিভাবে দেশের মানুষকে নিষ্পেষিত করেছেন। আজকে শত শত কোটি টাকার সেই লেনদেনের খবর পাওয়া যায়। আজকে তাই বলতে চাই, আমরা অনেক কথা বলেন, অনেক রাজনৈতিক দল, অনেক সংগঠন অনেক কথা বলে থাকেন, বিএনপি নাকি শুধু তাড়াতাড়ি ক্ষমতা দেওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে, বিএনপি খালি ইলেকশন চায়। আরে ভাই, সংস্কারের কথা বলতেছেন, আজকে এই সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2.5 বছর আগে জাতির সামনে এই সংস্কারের প্রস্তাবগুলো দিয়ে রেখেছেন। আজকে আপনারা বলেন আমরা সংস্কার চাই না, আমরা নির্বাচন চাই, আমরা বলি নাই কালকেই তারিখ দেন, নির্বাচনকে পাশ কাটিয়ে অনন্তকাল শুধু সংস্কার কথা বলবেন। আর মানুষের 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই, তরুণ প্রজন্ম 5.5 লক্ষ তরুণ প্রজন্মের ভোটাররা আজকে ভোট থেকে বঞ্চিত। আমরা সেই কারণে বলি সংস্কারে চলবে, ভোটের ব্যবস্থাও চলবে, ভোটের উদ্ভাবন ডিক্লেয়ার করতে হবে। আমরা রাজপথে আছি, রাজপথ থেকে স্বৈরাচারী নিখুঁত শেখ হাসিনা সহ তার দোষরদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ছাড় দেব না, আমরা রাজপথে তাদেরকে মোকাবেলা করবো। সেই কারণে আজকের সম্মানে উপস্থিত ডেলিগেট, সংগ্রামী নেতৃবৃন্দ, সোহেল ভাই সহ ঢাকা থেকে আগত নেতা কর্মী সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে। শুধুমাত্র একটি কথা, আমার সহকর্মী সহযোদ্ধা মুস্তাফিজুর রহমান বাবুল অত্যন্ত সজ্জন পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। 90-এর গণ অভ্যুত্থানে ঢাকার রাজপথে যারা ওই সর্বদলীয় ছাত্র করে ওই স্বৈরাচার একসাথে বিদায় করেছিল, আর অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নায়কদের মধ্যে একজন ছিলেন মুস্তাফিজুর রহমান বাবুল। আজকে আমি বলতে চাই, আমাদের মতো রাজনৈতিক কর্মীদের আজকে কঠিন পরীক্ষার দিন, আগামী দিনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার মধ্যে আমাদের এই রাজনৈতিক কর্মীদেরকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষার রেজাল্ট, ফলাফল লিখবেন, আপনারা গণনা করবেন আজকের এই তৃণমূলের জনগণ, তৃণমূলের নেতা কর্মীরা। আজকে তাদের মাধ্যমে এই মেলান্দর নির্বাচিত কমিটি আসবে। আমি বিশ্বাস করি মেলান্দ মাদারগঞ্জের এই মাটিকে জাতীয় পতাকাকে আরো শক্তিশালী করতে হলে, এই মুস্তাফিজুর বাবুলের হাতকে শক্তিশালী করতে হলে এমন নেতৃত্ব আপনারা চয়েস করবেন যাতে এলাকায় দেশের তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পছন্দের প্রার্থী এই মুস্তাফিজুর রহমান বাবুলের হাত আরো শক্তিশালী হয়। এই আহ্বান রেখে আজকের এই সম্মেলনের উপস্থিত ডেলিগেট, কাউন্সিলর এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের সংগ্রাম তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, এই আসতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাকে আমরা অতিথি করার পরের থেকেই এই এলাকায় নেতা কর্মীদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা চলে এসেছে ওনার বক্তব্য শোনার জন্য, যার বক্তব্য আমরা ছাত্র জীবন থেকেই শুনে মানে যত শুনি তত শুনতে ইচ্ছা করে। আমাদের প্রাণের স্পন্দন, বিএনপির জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার,
দীর্ঘ আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সারা বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে উজ্জীবিত করেছে, যার নেতৃত্বে ছাত্রদল থেকে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী সংগ্রামী সাংগঠনিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি, একজন নিরহংকার নির্লোভ মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ সজ্জন মানুষ, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় জনাব হাবিব নবী খান সোহেলকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব হাবিব নবী খান সোহেল। সোহেল ভাইয়ের রাজনৈতিক পরিচয় আমরা দিয়েছি। সোহেল ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয় আমরা জামালপুরবাসী ধারণ করি। আমাদের ইসলামপুরের খান পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে, তার নানার বাড়ি ইসলামপুরে। কাজে আমাদের পরমাত্মীয় জনাব হাবিব নবী খান সোহেলকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন হাবিব নবী খান সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ বক্তব্য শুনছিলাম, এত সুন্দর বক্তব্য রাখলেন, কেউ কারোর চেয়ে কেউ কম নয়। কাকে পাস দেব, কাকে সেকেন্ড দেব বুঝতে পারতেছে না। জামালপুরের নেতৃবৃন্দ এত সুন্দর বক্তব্য রেখেছেন আজকে, কি ভাষায় তাদের ধন্যবাদ দেব আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। সবশেষে আলম ভাই, তিনি জামালপুরের না হয়েও উনিও কম যাননি। এখানে আজকের একটি সম্মেলন, মাঝে মধ্যে মনে হচ্ছিল এটা কি থানা সম্মেলন, মনে তো হয় জেলা সম্মেলন। আবার মাঝে মধ্যে মনে হয় মহানগর সম্মেলন, কিন্তু আসলে থানা সম্মেলন। সফল করলেন কারা? বাবুল ভাই সহ আপনারা সবাই মিলে। আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন মানুষটি মোস্তাফিজুর রহমান বাবুল ভাই। আমরা বহু আগে থেকে ওনাকে চিনি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলাম, তখন আমাদের সামনে ছিলেন বাবুল ভাই। আমরা অনেকেই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমরা জাতীয় বীর হতে পারিনি। নিজের ভূমিকার কারণে, নিজের সাহসিকতার কারণে, নিজের আপোষহীনতার কারণে বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান জাতীয় বীর হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রগতিশীল রাজনীতির আতুর ঘর। সেইখানের যোগ্য নেতা ছিলেন প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রপথিক জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, আপনাদের এলাকার কৃতি সন্তান।
জামালপুরে অনেক কৃতি মানুষ জন্মগ্রহণ করেছে, অনেক কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। একজন গুণী মানুষ আপনাদের মাঝে আছেন, তাকে ধরে রাখবেন, তাকে সহযোগিতা করবেন। আমি আসার আগেই ভাবছিলাম বাবুল ভাইয়ের এলাকায় যখন যাচ্ছি একটা কিছু ভিন্নতা আমার চোখে পড়বেই, কিছুটা আলাদা হবেই। যখন ভিতরে ঢুকলাম, যখন মঞ্চের সাজসজ্জা দেখলাম, যেভাবে মিটিং শ্রোতাদের উপস্থিতি দেখলাম, যেভাবে সুন্দরভাবে ব্যানার গুলো সাজানো হয়েছে, যেভাবে সুন্দরভাবে মঞ্চগুলো বানানো হয়েছে, আমি সাথে সাথেই বুঝলাম এই বাবুল ভাই সেই বাবুল ভাই আছেন, একটুকু পরিবর্তন হবে। ওনাকে সহযোগিতা করবেন, ঠিক যেভাবে আজকে মঞ্চ সাজিয়েছেন, ঠিক যেভাবে সামিয়ানা সাজিয়েছেন, ঠিক একইভাবে এই এলাকাকে উনি আগামীতে সাজাবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এখানে আরো উপস্থিত আছেন আলম ভাইকে তো সবাই চেনেন। আমি বুঝলাম না আজকে আমাদের নারীদের উপস্থিতি এত বেশির কারণ কি আলম ভাই আসার কারণে? আলম ভাইয়ের ফ্যাক্টরির সাবান মোটামুটি সবাই ঘরে ঘরে ইউজ করেন। ইউজ করেন না? পচা সাবান করেন না? সেই আলম ভাই এখন পুরো দুস্তর পলিটিশিয়ান, দিন রাত রাজনীতির পিছনে সময় দিচ্ছেন। ময়মনসিংহ বিভাগের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, দলকে সংগঠিত করছেন, এত সময় দিচ্ছেন। আমি কখনো ভাবতেও পারিনি আলম ভাই এত সময় দিতে পারবেন। ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান জনাব শরীফুল আলম ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুরবাসীর প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, নির্বাচনে দাঁড়ালেই জিতে যায়, তাই না? আমাদের ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শাহ ওয়ারেস আলী মামুন। বক্তৃতাও সুন্দর দিল আজকে, না? অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এখানে ওয়াহাব ভাই আছেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক। আমার কপাল খারাপ, 18 নির্বাচনের সময় আমি ছিলাম ময়মনসিংহ জেলখানায়, অনেক জায়গায় ঘুরিয়েছে। নির্বাচনের দিন আমি নির্বাচনের সময় ময়মনসিংহ ছিলাম। তো আমি আমার কারাগারের সেলে বসে আমি স্লোগান শুনতাম ওয়াহাব ভাইয়ের, ধানের শীষ, ধানের শীষ। মনটা জুড়ে যেত। সেই ওয়াহাব ভাই নানা ষড়যন্ত্রের মাঝেও অনেক ভোট পেয়েছেন, কিন্তু জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। ওয়াহাব আকদ ময়মনসিংহ প্রপারে বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, বেশ জনপ্রিয় জননেতা, তার ভোট সংখ্যায় তাই বলে দেয় এত ষড়যন্ত্রের পরে। এখানে জামালপুরবাসী যে রাজনৈতিক নেতাকে কোনোদিন ভুলতে পারবেন না, জামালপুরবাসীর নয়নের মণি, জামালপুর প্রান্তে প্রান্তে যার উন্নয়নের ছোঁয়া আছে, বহু জামালপুরবাসীকে যিনি চাকরি দিয়েছেন, নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করেছেন,
যাকে বলে বটগাছ, জনাব আব্দুল সালাম তালুকদার, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার কাছে ঋণী যে ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, সেই আব্দুল সালাম তালুকদার সাহেবের রক্তের ধারাবাহিকতা ধারণ করে এখনো তার পতাকা, দলের পতাকা পথ পথ করে উড়িয়ে যাচ্ছেন যিনি, তিনি অন্য কেউ নন, এই জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, যার মাঝে আমরা আর একজন সালাম তালুকদারকে খুঁজে বেড়াই, জনাব শামীম তালুকদার। উপস্থিত বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অনেকের নাম বলা উচিত ছিল, অনেকে হয়তো আশাও করেছিলেন আমি একটু নাম বলবো, কিন্তু সময় কম, অনেকক্ষণ ধরে বসে আছেন, সবার পেটে ক্ষুধা। কেমন আছেন সবাই এবার বলেন, কেমন আছেন? আমি আপনারা যে কথাটা বলবেন আমি সে কথা নিজেই বলে ফেলি। ভালো আছে এই সেন্সে, রাতে ঘুমাতে তো পারি, তাই না? রাতের বেলা কেউ এসে দরজায় নক করে না, আর স্কুলের ইউনিফর্ম পরা ছাত্র ছাত্রীর মতো সকালবেলা উঠেই রেডি হয়ে কোর্টে যেতে হয় না, কম কম গেলেও এখন চলে। কি ভীষণ স্বৈরাচার ছিল। আপনারা ছোটবেলায় নানা গল্প শুনেছেন, ডাইনির গল্প শুনেছেন না? ডাইনি, রাক্ষসীর গল্প আমরা কি না শুনেছি? ড্রাকুলা, ভ্যাম্পায়ার, এসবের গল্প আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি। এখন মনে হচ্ছে না বিগত 15-16টা বছর একটা রাক্ষসীর খপ্পরে দেশটা ছিল? এখন মনে হচ্ছে না একজন ভয়ঙ্কর ড্রাকুলা ভ্যাম্পায়ারের খপ্পরে ছিল 16টা বছর? আমরা অনেক ডিক্টেটরের নাম জানি। হিটলার নাম শুনেছেন না? জার্মানির সেই কুখ্যাত হিটলার। মুসলিনি, ইতালির সেই, আমরা যাকে ফ্যাসিবাদ বলি, ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে মুসলিনি। তারপর ফ্র্যাঙ্কো, হাইতির দুভেলিয়ার, পল পট, কম্বোডিয়া, উগান্ডার ইদি আমিন। ইদি আমিন নাকি মানুষের রক্ত খেত। এই ভয়ঙ্কর স্বৈরাচারের নাম আমরা শুনি, দেখিনি, কিন্তু আমরা শেখ হাসিনাকে শুনেছিও এবং দেখেছিও। এদের কারো যে শেখ হাসিনা কম যান না। আওয়ামী লীগ, খেমার রুজদের বলা হয় পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী। নির্বাচনে সেই সুবর্ণচরে ভোট দেওয়ার সময় কিভাবে যেন আওয়ামী লীগাররা দেখে ফেলেছিল উনি ধানের শীষে ভোট দিচ্ছেন। স্বামীকে বের করে নিয়ে আসলেন, তার সন্তানদের বের করে নিয়ে আসলেন, স্বামীকে বাধা হলো, সন্তানকে বাধা হলো, স্বামী এবং সন্তানদের সামনে সেই নারীকে একে একে করা হলো শুধুমাত্র ধানের শীষে ভোট দিয়েছে এই অপরাধে। কত বলবো, যদি বলতে থাকি আজকের সারাটা দিন সারাটা রাত চলে যাবে শেষ হবে, কোনটা বলবো? বিশ্বজিৎ ভিক্টোরিয়া পার্কের সামনে দিয়ে যাচ্ছিল ঢাকা। টেইলর দর্জি শ্রমিকের কাজ করে, তাকে বিএনপি কর্মী মনে করে তাকে ধরে প্রথমে আঘাত করা হলো, এরপর তাকে কোপানো হলো, এরপর সে পালিয়ে, আপনার সেই দৃশ্যগুলো কেউ ভুলে যাওয়ার কথা নয়।
একটি ঘরের ভিতর আশ্রয় নিল। তারপর সেই ঘরের ভিতর গিয়ে সেই কি ক্যামেরাম্যানদের সামনে, সাংবাদিকদের সামনে উপর্যপুরে কুপিয়ে কুপিয়ে যখন তাকে হত্যা করা হচ্ছিল, সে চিৎকার করে বলছিল, ভাই আমি রাজনীতি করি না, বিশ্বাস করেন আমি একজন হিন্দু মানুষ, যদি দেখতে চান আমি দেখাবো, আমি রাজনীতি করি না, আমাকে মারবেন না। তার কথা শুনে নুরু চট্টগ্রামে, কোনটা বলবো, নুরু বাড়িতে যায় না, কি মনে হলো বাড়িতে গেল, সে সংবাদ ওইখানকার কুখ্যাত আওয়ামী লীগের এমপি জেনে ফেলেছে। এরপর তাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হলো, তার স্ত্রী টেনে হেঁচড়ে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রী সন্তানরা এখানে যায় সেখানে যায়। তারপরের দিন সকালবেলা খবর আসলো নুরুকে খুঁজে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? কর্ণফুলী নদীর তীরে। নুরুর শরীর থেকে ঝরে যাওয়া রক্ত কর্ণফুলী নদীর পানি লালে লাল হয়ে গেছে। হাত পা বেঁধে নির্মম ভাবে নুরুকে হত্যা করা। তার কয়েকদিন পরে যখন নুরুর স্ত্রী তার সন্তানকে নিয়ে গুলশানে আমাদের নেত্রীর সাথে দেখা করতে আসলেন, আমি যখন নুরুর সন্তানকে আমার কোলে নিলাম, আমার মনে হলো নুরুর সন্তান কি জনক হচ্ছে। আশেপাশে অসংখ্য মানুষ খুঁজছে, কিন্তু সেই মানুষের মধ্যে সে তার বাবাকে খুঁজছে, কিন্তু তার বাবাকে তো সে আর খুঁজে পাচ্ছে না। ভাইরা আমার, আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ড কত আর বলবো। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগ খেমারুসদের চেয়েও কোন অংশে কম নয়। সেদিন মনে হয় আপনারাও দেখেছেন 32 নম্বর যখন জ্বলছিল, আপনারা দেখেছেন না? আমার মনে হয় আমার মতো আপনাদেরও হয়েছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন সবারই সে একই জিনিস হয়েছে। আমি যখন 32 নম্বরকে জ্বলতে দেখলাম, ঠিক তখনই আমার মনে পড়লো মইনুল হোসেন রোডের সেই বাড়িটির কথা। এই বাড়িটি অনেক স্মৃতি বিজড়িত বাড়ি ছিল বেগম খালেদা জিয়ার কাছে। এই বাড়ির এক কোণে শহীদ জিয়া তার সন্তানদের আদর করতেন। এই বাড়ির মাঠ দিয়ে শহীদ জিয়া তার সন্ধ্যাবেলা হেঁটে বেড়াতেন। এই বাড়ির এক দরজা থেকে শহীদ জিয়া তার প্রিয়তম স্ত্রীর কাছে বিদায় নিয়ে অফিসে যেতেন। এই সেই বাড়ি, যে বাড়িতে তার বাবা মারা যাওয়ার পর 2 ছেলেকে মার আদর বাবার আদর দিয়ে বেগম খালেদা জিয়া এই বাড়িতেই বড় করেছিলেন। 50 বছরের সংসার 5 ঘন্টা সময় দেন নাই, টেনে হেঁচড়ে এক কাপড়ে আমাদের নেত্রীকে বের করে দিয়েছিলেন। এখন কাকে দোষ দিবেন? 32 নম্বরের জন্য কাকে দোষ দিবেন? ছাত্র জনতাকে দোষ দিবেন না, ইতিহাসকে দোষ দেন দোষ দিলে। কারণ ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। আজ যা করবেন কাল তা ফেরত আসবে। ভুল বললাম? আরো অনেক ইতিহাস রচনা করেছেন, বলবো সময় আছে হাতে আপনাদের? খিদা লাগছে না? আপনারা সবাই শুনেছেন শেখ হাসিনা বলেছেন আমার পিয়নের নামেই 400 কোটি টাকা। বলেছেন কিনা? আপনার পিয়নের নামে 400 কোটি টাকা, সেই পিয়ন ঘুরে বেড়ায় আর 2 কোটি টাকার মিথ্যা মামলা, যে টাকার 1টি টাকাও তোলেন নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। 2 কোটি টাকার মিথ্যা মামলায় বছরের পর বছর আমাদের নেত্রীকে আপনি জেলে রেখেছেন।
কখনো সেই ঢাকার সেই পুরনো জেল, আমরা যারা সেই জেল খেটেছি, আমাদের কাছে এখনো সেই জেলকে অভিশাপের মতো মনে হয়, ভূতরে বাড়ির মতো মনে হয়। সেই জেলখানায় আমাদের নেত্রীকে একলা রেখেছেন, একটি ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে প্রতিদিন রাতে ইঁদুর ঘোরাফেরা করত। আমাদের নেত্রী পঙ্গুত্বের দিকে যাচ্ছেন। আমরা চিকিৎসার দাবি করেছিলাম, বলেছিলাম জামিন দেন, কিন্তু ওই চাঁদপুরের 9 ডাকাত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়েরা সাজা হওয়ার পরও জামিন পায়। সিমেন্টের সাথে বালি মিশে যে বড় লোক হয়ে যাওয়া হাজি সেলিমরা সাজা হওয়ার পরও জামিন পায়। আর অসুচিপর আমাদের প্রাণপ্রিয় নেত্রী জীবনের একটি শেষ পর্যায়ে এসে যিনি পৌঁছেছেন, তাকে জামিন দেওয়া গেল না। ইতিহাস তো আপনি কম রচনা করেন, অপেক্ষা করেন, ইতিহাসও ফিরে আসবে, আসবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি তো বিদেশেই ছিল, একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন, ওনাকে সাজা দিয়েছেন, এমন এক পরিস্থিতি তৈরি করেছেন। ওনার একমাত্র ভাই, 2টো না 4টা না 5টা না, একমাত্র আদরের ভাইকে তার মুক্তি পর্যন্ত উনি দেখতে দেশে আসতে পারেন নাই, এমন অবস্থা আপনি শেখ হাসিনা তৈরি করে রেখেছেন। উনি রাজনীতি করেছেন, ওনার নামে মিথ্যা মামলা দিয়েছেন, সাজা দিয়েছেন। ওনার স্ত্রী তো কোনো অপরাধ করেনি, ওনার নিরপরাধ স্ত্রীকেও শুধু মামলাই দেননি, তাকে আপনি সাজাও দিয়েছেন। ইতিহাস তো কম রচনা করেন, ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসই ঘটায়। আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা বাংলাদেশে চলবে। আপনাকে প্রয়োজন হলে গলায় রশি বেঁধে বাংলাদেশে নিয়ে আসবো। যদি না পারি, আমরা আমাদের নেত্রীর সুযোগ্য সৈনিক না, আমরা আমাদের নেতার সুযোগ্য সৈনিক না। দাদারা রক্ষা করবে, দাদাদের বুকের ভিতর থেকে তুলে নিয়ে আসবো তারা। আছেন তো? আচ্ছা, আদানের জন্য একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে দূরে না। ওবায়দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, আমরা কোন কর্মসূচি দিলেই আমাদের বাসায় পুলিশ পাঠাতেন, আমাদের নেতা কর্মীদের বাসায় পুলিশ যেত, আপনাদের অনেকের বাসায় পুলিশ গেছে। আমাদের যদি না পাওয়া যেত, আমাদের ছোট ভাইদের ধরে আনা হতো, আমাদের যদি না পাওয়া যেত, আমাদের বাবা মাকে শাসন হতো, অনেক সময় বাবাকেও ধরে নিয়ে আসা হতো, ঠিক না? তারপর কর্মসূচিতে যখন আমাদের উপর এত অত্যাচার হতো, লোক যদি একটু কম হতো, উনি বলতেন কোথায় বিএনপি, বিএনপি তো মাঠেই নাই। এখন আপনারা কোথায়? ওবায়দুল কাদের সাহেব, আপনারা এখন কোথায়? আপনাদের আন্দোলন কোথায়? 32 নম্বর যখন জাতির আব্বাজানের এত সন্তান তখন দেখতাম, রাস্তায় বের হলেই দেখতাম ভর রোদের মধ্যে একটা পেঙ্গুইন মার্কা কোট পরে লোকজন হাঁটাহাঁটি ছুটাছুটি করে, কাউকে তো ওখানে গিয়ে দেখলাম না, ওখানে তো কাউকে ভিডিওতে আমরা দেখলাম না। মিছিল করেন কখন? বীর, ওনাদের দিকে আন্দোলনে আপনাকে আওয়ামী লীগের কোন তুলনা হয় না। মিছিল করেন কখন? রাতের বেলা। ভোট করেন কখন? রাতের বেলা। রাতে কি আছে আপনার?
আওয়ামী লীগ তো আর দল নাই, এটা নাইট ক্লাবে পরিণত হয়েছে। আর কি বলে উন্নয়ন? একদিন দেখি কি অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা নানা রকম সাজগুজ করে ওবায়দুল কাদেরের মাঝখানে বসা, ওনারা সব ওনাকে চারিদিক দিয়ে ঘিরে আছে। এরপর ওবায়দুল কাদের সাহেব দেখি হাসিতে, ওনার জানে মুখটা দুই গালে ঠেকেছে, হাসতে হাসতে বলছেন, আরে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আজকে